আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় কোন পথে রাজনীতি। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আজকের বিষয় কোন পথে রাজনীতি। এই বিষয়টি আসলে যাওয়ার আগে আমি একটু কথা বলি। হাসনাত আবদুল্লাহ সম্প্রতি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টের পরেই রাজনীতিতে আসলে নতুন করে তোলপাড় বা আলোচনা শুরু হয়েছে। আমি আলোচনায় যাওয়ার আগে সর্বশেষ নেত্র নিউজ নামে একটি নিউজ আছে, তারা একটি নিউজ করেছে, আমি একটু পড়তে চাই নিউজটি। আওয়ামী লীগের রিফাইন্ড একটি পক্ষকে রাজনীতিতে পুনর্বাসন করতে রাজি হতে ক্যান্টনমেন্ট থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে দাবি করেছেন, সেনা সদর দপ্তর তার প্রতিক্রিয়া জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে নেত্র নিউজের এক প্রতিবেদনে। বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে বিষয়টি কোনো ক্রমেই তাদেরকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগ করার ঘটনা নয়। বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠিত সুশৃঙ্খল বাহিনীর প্রধান সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের যুগ্ম সংগঠকদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বা চাপ প্রয়োগ করছেন, যা অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে প্রতীয়মান হয়। এটি নেত্র নিউজ করেছে, সেনাবাহিনীর বিবৃতি দিয়ে বলেছে। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই আমরা আসলে, যে সম্প্রতি যে আলোচনা হচ্ছে, আপনি কিভাবে দেখেন পুরো বিষয়গুলি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন সশস্ত্র বাহিনী অথবা তাদের সিনিয়র লিডারশিপ নিয়ে কথা বলি, অথবা গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, এরপরে হচ্ছে আমলাতন্ত্র, এগুলো নিয়ে যখন আমরা রাজনীতির জায়গা থেকে কথা বলি, একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই সকল জায়গাতে যারা কাজ করেন তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করছি অথবা ব্যক্তিগতভাবে আমাদের সাথে কোনো শত্রুতা আছে এমনটা ভাববার কোনো কারণ নাই। বরং ব্যক্তিগতভাবে যে যেখানে আছেন সেখানে নিয়ম শৃঙ্খলা মেনে অথবা দক্ষতার ভিত্তিতে তাদেরকে ওখানে কাজ দেওয়া হয়েছে বলেই লার্জলি মোটা দাগে আমরা মনে করি। তাহলে আমরা এই সমালোচনাগুলো যখন করি অথবা যখন ক্রিটিক্যালি এই ইনস্টিটিউশনগুলোকে দেখি, আমরা আসলে দেখি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের উপরে ভিত্তি করে যে আসলে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা আসলে যখন এই প্রতিষ্ঠানগুলোর সিনিয়র লিডারশিপকে সমালোচনা করি, আমরা আসলে ২৪-এর গণ অভ্যুত্থানকে সামনে রেখে, শত শত শহীদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে কথা বলি। এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে লার্জলি মোটা দাগে শুধুমাত্র করাপ্ট ক্রিমিনাল সেগমেন্টগুলোকেই আমরা ক্রিটিক করি। এই প্রত্যেকটা আমলাতন্ত্র বলেন, মিলিটারি বলেন, আর্ম ফোর্সেস বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সব জায়গাতেই ভালো দেশপ্রেমিক অফিসার আছেন, ভালো মানুষ আছেন এবং তারা তাদের হিস্টোরিক রোল সময় মতো প্লে করেন বলেই আমরা দেখেছি এবং জেনেছি। এখন আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন সেটা দেখেন যে পাকিস্তানে ইমরান খান এর মতো একজন মানুষ প্রধানমন্ত্রী হলেন। পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নার পরে এত জনপ্রিয়, গ্লোবালি রিনাউন্ড, এত ক্রেডিবল ওলা কোনো মানুষ কোনোদিন হেড অফ স্টেট হয়নি। সেই মানুষটাকে দেখেন গত ১.৫-২ বছর থেকে জেলে পুরে রাখছে পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ওখানকার করাপ্ট রাজনৈতিক দলের নেতারা এবং বিদেশি শক্তিরা মিলে একসাথে একটা সিন্ডিকেট করেছে। কার লাভ কার ক্ষতি এতে? এবং ডক্টর শশী থারুর আছে, আপনার কংগ্রেসের পলিটিশিয়ান, কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনও করেছিলেন, ডেপুটি ফরেন মিনিস্টার ছিলেন, জাতিসংঘের ডিপ্লোম্যাট ছিলেন এক সময়। তার একটা বিখ্যাত উক্তি আছে এই ব্যাপারে, যে প্রত্যেক রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকে, আর পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে। এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা তো আমাদেরকে কষ্ট দেয়। যে বাংলাদেশে আমাদেরও ছোটোবেলায় আমরা দেখেছি যে ইমরান খান কিন্তু আমাদেরও ক্রিকেটে খুব পপুলার একজন মানুষ ছিলেন, যারা ক্রিকেট ভক্ত মানুষ। আমরা পাকিস্তানের খেলা যখন দেখতাম, তো একই এক্সাম্পল দেখেন আপনার মিশরে সিসি কি করেছে, একটা আরব বসন্ত, হাজারো শহীদের রক্তে কেনা যে একটা গণতন্ত্রের লড়াই, ৫,০০০ বছরের ইতিহাসের একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে এই জেনারেল সিসি বেইমানি করে বিদেশি শক্তি ইসরায়েল এবং তাদের আরও এলাকার যারা
এই মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরের পশ্চিমের শক্তিরা আছে এদের সাথে মিলে মিশে বিলিয়নস অফ ডলার খরচ করে এই মুরসির সরকারকে তারা উৎখাত করলো। উৎখাত করে কি মিশরকে আগায় দিল না আসলে পিছায় দিল? তুরস্কে দেখেন, আমরা তুরস্কের সেই আপনি যদি ওসমানী খেলাফতের পতন থেকেও ধরেন 1924 সালের পতন থেকে বারবার এখানে সেনা শাসন ফিরে আসছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারগুলোকে ওভারথ্রো করে এখানে মিলিটারি রুল আসছে কেন? তথাকথিত সেকুলার নেচার অফ দ্য স্টেটকে রক্ষা করবার জন্য। এটাই তারা বারবার বলেছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রক্ষা করবার দায়িত্ব হইল সেনাবাহিনীর, আর্ম ফোর্সেসের। এবং সর্বশেষ দেখেন, টার্কির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এরদোয়ানকে ওভারথ্রো করবার জন্য এবং বিদেশি মদদে ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশ এবং পশ্চিমের কিছু শক্তি মিলে 2016 সালে একটা কু করে তারা। এবং এই কুটা জনপ্রিয়তার কারণে এরদোয়ান অত্যন্ত সাহসিকতার সাথে ফেস করেছেন। শত শত মানুষ শহীদ হয়েছে, 200-র উপরে মানুষ ট্যাঙ্কের নিচে জীবন দিয়ে ফেলছে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য। তাহলে এই এক্সাম্পলগুলো আমরা বারবার কেন দিচ্ছি? এই এক্সাম্পলগুলো দিচ্ছি যে আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের আর্ম ফোর্সেস দেখেন কত গ্লোরিয়াস রোল প্লে করেছে। 71-এর লড়াই দেখেন, আমার সর্বাধিনায়ক যিনি ছিলেন, চিফ অফ আর্মি, যেটা টোটালটা কর্নেল ওসমানী ছিলেন, রিটায়ার্ড অফিসার, মুক্তির লড়াইতে ফিরে আসছেন। এরপরে দেখেন আমার প্রত্যেকটা সেক্টর কমান্ডার মিলিটারি অফিসার ছিলেন, ডেপুটি সেক্টর কমান্ডাররা পর্যন্ত মিলিটারি অফিসার ছিলেন। আমার এই যে লক্ষ লক্ষ সাধারণ মানুষ যুদ্ধ করেছে, এই মানুষগুলোকে কারা প্রশিক্ষণ দিয়েছেন? এই মিলিটারি অফিসাররাই তো গ্রামে গ্রামে গিয়ে গিয়ে যুদ্ধকে অর্গানাইজ করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব পুরোটা তারা করেছে। কিন্তু এই সেনা সদস্যরাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুজন প্রেসিডেন্টকে মেরে ফেলছে। শেখ মুজিবকে মেরেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। অতএব আমরা যখন রিপাবলিক করতে চাই, আমরা যখন একটা রাষ্ট্রকে গণতন্ত্রী করতে চাই, জনগণের রাষ্ট্র বানাতে চাই, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান, দল, ব্যক্তিকে ক্রিটিক্যালি দেখব। ক্রিটিক্যালি দেখা মানে হচ্ছে যে ভাই প্রফেসর ইউনূসের সরকারকেও আমরা ক্রিটিক্যালি সাপোর্ট করি। যেভাবে সে ভালো কাজ করলে যখন সমর্থন করি, প্রশংসা করি, আবার খারাপ কাজ করলে আমরাই সমালোচনা করি, আমরা এগিয়ে আসি। আবার এই সরকারকে আমরা অন্য করি, যেটা আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার। এই সেনাবাহিনী, এই আর্ম ফোর্সেস, এটা আমাদের সম্পদ, বাংলাদেশের আর্ম ফোর্সেস, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের ব্যুরোক্রেসি। কিন্তু তারা যখন দেশের বিপক্ষে দাঁড়াবে, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করবে, তখন আবার সমালোচনা করাটাও আমার দায় হয়ে যায়। এটাই তো বাংলাদেশ রাষ্ট্র হয়ে ওঠার লড়াই, এটাই হচ্ছে আমার জাতি হয়ে ওঠার লড়াই। এবং এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে আমার কোনো দ্বন্দ্ব, ভালোবাসা, কোনো কিছু সম্পর্ক নাই। এটা একটা প্রফেশনাল রিলেশনশিপ। তার জায়গা থেকে সে কাজ করবে, আমার রাজনীতির জায়গা থেকে আমি রাজনীতি করব। তো সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছেন গত কয়েকদিন আগে, এই ঘটনাগুলো তো আমরা দেখেছি গত 5 দশকে। পাকিস্তানের ধারাবাহিকতা থেকে আমরা দেখেছি পাকিস্তান রাষ্ট্রটা হওয়ার পরে স্টেবল হতে পারল না শুধুমাত্র সেনা শাসনের কারণে। আপনার 47-এ রাষ্ট্র হয়েছে, সংবিধান করতে করতে 54 হয়ে গেল, প্রথম নির্বাচন দিতে দিতে 9 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, দিলেও সেটা 2 বছর টিকলো না। আবার এসে আইয়ুব খান ক্ষমতা নিয়ে নিলেন 58-এ ক্ষমতা নিলেন, আবার গণ অভ্যুত্থান হইল, আবার ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দিয়ে দিলেন। তাহলে এই যে পাকিস্তান রাষ্ট্রটা সংহত হইতে পারল না কেন? এই আর্ম ফোর্সেসের কারণে। ঠিক একইভাবে বাংলাদেশ রাষ্ট্রও দেখেন, এই যে এরশাদের লম্বা স্বৈরাচার যে শাসন, এরপরে দেখেন 111-এর সরকার এসে দিল্লির মানে ঘোড়া টোরা নিয়াটিয়া বাংলাদেশ রাষ্ট্রকে বেচা দিল। এরপরে 16 বছরের আওয়ামী দুঃশাসন, আবার 111-এর ষড়যন্ত্রের কথা আলোচনা চলছে। তাহলে এই যে বারবার আমরা খাদে পড়ছি, কাদের কারণে? ডিপ স্টেটের কারণে পড়ছি। তাহলে আমার রাষ্ট্রের ব্যুরোক্রেসি, সামরিক এবং বেসামরিক, তারা তো বাংলাদেশের পক্ষে থাকার কথা। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যে পরিবর্তন হয়ে গেছে, মানুষের মনোজগতিক পরিবর্তন হয়ে গেছে, তরুণদের মধ্যে যে একটা নতুন রাজনীতির চৈতন্য তৈরি হয়েছে, এই চৈতন্যের জায়গাকে ধারণ করতে হবে। সেখানে গিয়ে আমরা হাসনাতের বক্তব্যে যেটা জানলাম যে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, এবং বিভিন্ন বক্তব্য এই কথাগুলো এসছে কিন্তু, যে আর্ম ফোর্সেসের পক্ষ থেকে বলা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে। এরপরে ক্যাটাগরি চিফের সাথে গিয়ে দেখা করলেন, প্রফেসর ইউনূসও বললেন কোনো রাজনৈতিক দলকে ব্যান করবার নাই। প্রশ্ন হচ্ছে যে আপনারা কার সাথে পরামর্শ করেছেন? আমরা শুরু থেকে বলেছি কাউকে ব্যান করবেন কি করবেন না, ইটস এ পলিটিক্যাল ডিসিশন। এইটা আর্ম ফোর্সেসের ডিসিশন না, এইটা গোয়েন্দা সংস্থার ডিসিশন না, এইটা পুলিশের র্যাবের ডিসিশন না, এইটা বাংলাদেশের আমলারা কীভাবে, এটা তাদের ডিসিশন না।
এই ডিসিশনটা হচ্ছে পলিটিক্যাল পার্টির ডিসিশন। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার মিলে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ প্রশ্নে। প্রয়োজনে আমি এটাও বলেছি যে আপনারা গণতদন্ত কমিশন করেন আওয়ামী লীগের ব্যাপারে, পাবলিক ওপিনিয়ন নেন, সিনেটের কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে আপনারা ওপেন হিয়ারিং করেন, বিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা টেলিভিশনকে লাইভ করতে বলেন। সবাই এখানে ইমেইলে রেজিস্ট্রেশন করে করে তার মত দিতে পারবে। সে আওয়ামী লীগকে, জাতীয় পার্টি 14 দলকে কীভাবে দেখতে চায়। আপনার 6টা 7টা 8টা 10টা মত আসবে, এই মতগুলোকে আপনি রেফারেন্ডামে দিয়ে দেন, গণভোটে দিয়ে দেন, দেখেন জনগণ কীভাবে। প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে রাজনীতিতে পুনর্বাসন করবার আগে, নির্বাচন করতে দেওয়ার আগে বিচারের প্রশ্ন রিজলভ করতে হবে। তার ভবিষ্যৎ জনগণের মতামতের উপর ভিত্তি করে রিজলভ করতে হবে। রিজলভ করবার পরে হচ্ছে এরপর আপনি সিদ্ধান্ত নেন। গণভোটে যদি দেশের মানুষ বলে যে ঠিক আছে আওয়ামী লীগ রাজনীতি করুক, করবে, আওয়ামী লীগ নির্বাচন করুক, করবে, দেশের মানুষ চায়, আমার কোনো আপত্তি নাই। তো বিএনপির নেতারা যখন বলছে জনগণ ডিসাইড করবে, কিভাবে ডিসাইড করবে? রিজভী ভাই কারেক্টলি বলেছেন যে আপনার এই অপরাধের বাইরে যদি কেউ আওয়ামী লীগ থাকে তার ব্যাপারে জনগণ ডিসাইড করবে। বা জনগণ ডিসাইড কিভাবে করবে? ওই ডিসাইড করবার জায়গাটাতে আমরা প্রস্তাব করেছি গণতদন্ত কমিশন করেন, পাবলিক মতামত নেন, গণভোটের আয়োজন করেন, এই বিষয়ে করে একটা ঐক্যমতে চলে আসি আমরা। জি, আমি এই প্রসঙ্গে আবারও আসছি। আমি সাইফ মুস্তাফিজের কাছে জানতে চাচ্ছি যে আসলে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস নিয়ে কয়েকদিন ধরেই তুমুল আলোচনা সমালোচনা চলছে। গতকালকে নাসিরুদ্দিন পাটোয়ারি একটি স্ট্যাটাস দিয়েছেন যে তিনি বলেছেন যে তার বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। আপনি কি মনে করছেন আসলে তার বক্তব্য নিয়ে? দেখুন, আসলে 5 আগস্টের পরে আমাদের গণঅভ্যুত্থানটা সংগঠিত হওয়ার পরে আসলে নানাভাবে আমাদের মাঝে একটা বিভাজন তৈরি করার চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে। একটা সামষ্টিকগত দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা দল বা একটা গোষ্ঠী বারবার চেষ্টা করছে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার। সেটারই একটা প্রতিক্রিয়ার ফল আমি মনে করি যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের যে বক্তব্য সেটা, এবং হাসনার যে বক্তব্য দিয়েছেন তার সে ব্যক্তিগত জায়গা থেকে তার যে অভিজ্ঞতা তার আলোকে আসলে মূলত তার পোস্টটি করা। দলীয়ভাবে এই জায়গাটাতে আমরা এখনো সেভাবে মন্তব্য করতে চাচ্ছি না। আমাদের দলীয় ফোরামে আলাপ হবার পরেই আসলে আমরা এই ব্যাপারগুলোতে কমেন্ট করতে পারি। মানে দলীয়ভাবে তার বক্তব্যকে আপনারা অন করছেন না, কিন্তু বিভিন্ন বক্তব্য কিন্তু আপনারা দিয়েছেন। গত 2 দিন ধরেই বক্তব্য দেখেছি আমরা। সেই ব্যাপারে আপনার নিজের বক্তব্যটা কি আসলে? আমার নিজের বক্তব্য হচ্ছে যে আর্মি পার্সন যারা আছেন তাদের প্রতি তো আমাদের সবসময় সেই শ্রদ্ধার জায়গাটা আছে, এবং তাদের মধ্যে একটা গ্রুপ থাকতে পারে যারা আসলে চাচ্ছে না আমরা বা আমাদের যেই দলগত জায়গা থেকে আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে এগিয়ে যাচ্ছি সেখান থেকে একটা গ্রুপের হয়তো বা ইচ্ছা থাকতে পারে যে আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। তো সেটাকে আমরা একদম সেই জায়গাটায় ফুল স্টপ দিতে চাই, এবং আমরা মনে করি যে দেশের স্বার্থে সে যেই হোক না কেন সেক্ষেত্রে আমরা সবাই 5 আগস্টে যেভাবে আমরা হাসিনাকে বিতাড়িত করেছি সেই জায়গায় আমরা আসলে সবাই ওই ঐক্যমত্যের ভিত্তিতেই সেটা করতে পারবো। জি, আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে আসছি। আরেকটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটি কথা বলেছেন, আমি এটি পড়ছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটিকে বলেছেন, গত বছর 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই সেখানে তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে অবগত ছিল ভারত। তবে তখন ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ শেখ হাসিনার উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না। তাকে শুধু পরামর্শ দেওয়া যেত বলে সংসদ সদস্যদের জানান জয়শঙ্কর। ভারতের একটি প্রভাব বাংলাদেশের রাজনীতিতে বলা হয় যে সবসময় আছে। আপনি এটি ব্যাখ্যা করবেন কিভাবে? না, এটার সাথে একমত না, এটা সত্য না। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন যে আমাদের এই যে আর্মড ফোর্সেসের কিছু অংশ আমাদের গোয়েন্দা সংস্থারা মিলে যে 111 করলো, আপনার এই 111-এর পরের থেকে আমরা কিন্তু এই আর্মড ফোর্সেসের আংশিক করাপ্ট এবং ক্রিমিনাল সিন্ডিকেট যে অংশটা আছে তারা কি কি করেছে দেখেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, হেন কোনো অপরাধ নাই যা তারা করে নাই। রাতের ভোট করে দিয়েছে। মানে আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা ব্যুরোক্রেসিকে এত বেশি পলিউটেড করে দিয়ে গেছে, তাদেরকে মোরালি ব্যাংক্রাফট করে দিয়ে গেছে। টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, ঠিকাদারি প্রতিষ্ঠান বানায় দিয়ে গেছে। অতএব সেই বাস্তবতা আমরা দেখেছি। আমাদের দলের কথা, আমরা ছোট্ট দল, আমাদের নিবন্ধন প্রক্রিয়াটা আটকায় দিচ্ছে।
যদি আমরা নির্বাচনে যাই তাহলে নিবন্ধন দেবে, মার্কা দেবে, টাকা দেবে, সিট দেবে, এই ধরনের কথাবার্তা বলতো তারা। এরপরে দেখেন বিএনএম, বিএসপি নামের দুইটা মানে আজগুবি দলকে দিয়েছে, তারা নিবন্ধন দিয়েছে। পত্রিকাতে রিপোর্ট আসছে এই এনএসআই, ডিজিএফআই মিলে মিলে বাসা ভাড়া করে, অফিস ভাড়া করে দিচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। বাড়িওয়ালাদেরকে হুমকি দিয়ে দিয়ে অফিস ভাড়া করে দিচ্ছে যে ভাড়া দিতে হবে। লোক ভাগাইছে। নির্বাচনের সময় দেখেন বিএনপির এমপি মন্ত্রী হাবিজাবি গান পয়েন্টে এরে ওরে ধৈরা আয়না, জেলখানা থেকে ধৈরা আয়না ইগলে, তারপরে হচ্ছে নৌকায় নির্বাচন করাইছে। এগুলো তারা তো করছে। তারা সিনহা চিফ জাস্টিস ছিল, তো অনেক ক্রিটিক্যাল, খারাপ লোক, ভালো মানুষ মিলাই জিলা যাই ছিল, তারা তো আপনি গান পয়েন্টে লাথিগুতা দিয়ে তো দেশ থেকে বাইর করতে পারেন না। একটা প্রসেস আছে তো, একজন বিচারপতিকে আপনি কিভাবে অপসারণ করবেন? অতএব তারা যে অপকর্ম করেছে, 800-র মতো আয়নাঘরের কথা বলছে প্রফেসর ইউনূস, আয়নাঘর দেখতে গেছে। আয়নাঘরের ভিকটিম মায়ের ডাকের সাথে আমি গত কয়েক বছর ধরে ক্যাম্পেইন করছি। শত শত পরিবারকে আমি চিনি, শত শত পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের জীবনটা ওলটপালট করে দিয়েছে এই আর্ম ফোর্সেস। তারপরে দেখেন জাতিসংঘের যে গণহত্যার যে রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে মানবাধিকারের, সেখানে দেখবেন 66% হত্যার জন্য দায়ী করা হয়েছে লেথাল ওয়েপনকে ব্যবহার করার জন্য। যেই ওয়েপনটা যুদ্ধের সময়ও আপনি সিভিলিয়ান পপুলেশনের উপরে ব্যবহার করতে পারেন না, এটা আন্তর্জাতিক আইন আছে। সেইটা কারা ব্যবহার করেছে? পুলিশের কাছে তো অস্ত্র নাই। যদিও আমরা সবচেয়ে বেশি আমাদের আউটবাস্ট, আমাদের ক্ষোভ, আমাদের ঝড় ঝঞ্ঝা সব পুলিশের উপর দিয়ে গেছে। পুলিশ তো এত গুলি করে নাই। পুলিশের লাঠিচার্জে অবশ্যই রাবার বুলেটে হাজার হাজার লোক আহত হয়েছে নিশ্চিত। মানুষ মারা গেছে কাদের গুলিতে? স্নাইপারের যে গুলি, যে আপনার 7.62 ব্যারেলের গুলি, একটা গুলিতে 2-3 পর্যন্ত মরে গেছে। এবং এটি কারা করেছে এটা কিন্তু এখনো তদন্ত। সার্টেনলি এটা তো আপনার আর্ম ফোর্সেস ছাড়া এই ট্রেনিংই তো কারো নাই। আপনার র্যাবে, বিজিবিতে এই লেভেলের অফিসার আর্ম ফোর্সেস থেকে যারা এসছে, এ তো ট্রেইনড কমান্ডোজ, ট্রেইনড, তারপরে আপনার স্নাইপার্স, তারা ছাড়া এটা করতে পারে না তো কেউ। আপনি এই যে হেলিকপ্টার থেকে আপনি গুলি করতেছেন, আমরা তো ভিডিও দেখছি এগুলোর। আপনি যুদ্ধের মতো 3 স্তরের সাজোয়া পজিশন নিয়ে আপনি বসিলা টসিলা মিরপুরে বিভিন্ন জায়গাতে মানুষের উপর গুলি করতেছেন। কি আর্ম ফোর্স জড়িত আপনি বলতে চাচ্ছেন? অফকোর্স কোনো না কোনো ফর্মে তো জড়িত। কারফিউ করেছে কারা? 19শে জুলাই যখন শেখ হাসিনা 14 দলকে ডেকে নিয়ে আপনার গণভবনে প্রেস কনফারেন্স করলো সবাইকে নিয়ে, 14 দল একসাথে, শুট অন সাইট পলিসি সিদ্ধান্ত কারা ইমপ্লিমেন্ট করেছে? কারা কারফিউ এনফোর্স করেছে? তারাই তো করেছে। অতএব গণহত্যার জন্য দায়ের পলিটিক্যাল পার্টিগুলোর যেভাবে আওয়ামী লীগ থেকে শুরু করে জাতীয় পার্টি 14 দলের দায় আছে, তারাও দায় এড়াইতে পারবেন না। আমরা চাচ্ছি আর্ম ফোর্সেস এখান থেকে মুভ অন করুক। তাদের ভুল সিদ্ধান্তগুলো, তাদের যে ক্রিমিনাল অ্যাক্টস, এগুলো ইনভেস্টিগেশন করে দায় স্বীকার করা দরকার, জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। ক্ষমা চান, ব্যবসা বাণিজ্য বন্ধ করেন, একটা প্রফেশনাল সোলজার আমরা দেখতে চাই, একটা প্রফেশনাল। এবং আমি হাজার হাজার আর্ম ফোর্সেস অফিসারকে চিনি ব্যক্তিগতভাবে, আমার বিশাল পছন্দের ভাই বোনরা আছে সেখানে, এবং তাদের মজলুম অফিসারদের জন্য, মজলুম জওয়ানদের জন্য আমি লড়াই করেছি গত কয়েকটা বছর। প্রধান উপদেষ্টার সাথে গিয়ে দেখা করে বলছি যে গত 16 বছর যেই সকল আর্ম ফোর্সেসের অফিসারদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, সুবিধা বঞ্চিত করা হয়েছে, যেই সকল জওয়ানদেরকে নিয়ে আয়নাঘরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমি তাদের জন্য সুপারিশ করে কমিশন করার কথা বলে আসছি। অতএব এই বাহিনীটা প্রফেশনাল হোক। আমার কথার, আমার সমালোচনার একমাত্র টার্গেট হচ্ছে আমি এটাকে একটা প্রফেশনাল রিপাবলিকের বাহিনী হবে, একটা গণতন্ত্রের বাহিনী হবে। জি, এইটাকে আমরা দেখতে চাই। সাইফ মুস্তাফিজ যেটা বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, যে আর্ম ফোর্সেস এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, আপনি কি তাই মনে করেন? ডেফিনেটলি একটা অংশ অবশ্যই ছিল। আবার ভাই যেটা বললো যে একটা বিশাল অংশ আছে যারা আসলে চায় দেশকে সেভাবে রক্ষা করতে। তবে আমি মনে করি যে হাসিনা পুরো 17 বছরে তার একটা আলাদা করে ফোর্স তৈরি করেছে, এবং আপনি দেখবেন প্রত্যেকটা সেক্টরের যে মাথাগুলো আছে সব তাদের ওইভাবে দলীয়করণ করা, মানে ক্যাডার ভিত্তিক যে তাদের রাজনীতি, সেটা তারা আর্ম ফোর্সেও করেছে, এমনি র্যাব বলেন সব সেক্টরই তারা সেভাবে করেছে। আমরা দেখেছি যে জেনারেল আজিজ, যে কুখ্যাত সন্ত্রাসী জোসেফের ভাই, এরকম মানুষকে সে পজিট করেছে। তো এই 17 বছর ধরে যে তার এইভাবে, মানে আপনার পিলখানা হত্যাকাণ্ড আমরা দেখেছি, তো এগুলো তো আসলে প্ল্যান করে হাসিনা আসলে আমাদের আর্ম ফোর্সকে বিতর্কিত করতে চেয়েছে, এবং বারবারই সে চেষ্টা করেছে যে সেখানে তার মতো করে লোক বসানো, যেন তাকেই সেই পারপাসটা সার্ভ করে। তবে আমি মনে করি যে আমাদের দেশের যারা আর্ম ফোর্সে যারা আছেন, তাদের মধ্যে বেশিরভাগ অংশই আসলে দেশকে সার্ভ করতে চায়। তারা আসলে এই যে রাজনীতি,
এর বাইরে থাকতে চায়। তারা পুরোপুরি দেশকেন্দ্রিক তাদের চিন্তা। যতজনের সাথে আমাদের কথা হয়েছে অভ্যুত্থানের পরে, তারা এরকমটাই আশা ব্যক্ত করেছেন, বা যারা যারা আছেন তারা সেইটাই চিন্তা করেন। কিন্তু এখনও ধরেন যে আর্ম ফোর্সে তাদের একটা অংশ অবশ্যই আছে, এবং তারা বারংবার চেষ্টা করছে আসলে জাতিকে বিভাজিত করার, বা জাতির মধ্যে আবার নতুন করে ফ্যাসিস্টকে তুলে আনার সেই পরিকল্পনাগুলোর অংশ হিসেবেই কিন্তু আমি মনে করি হাসনাতের যে বক্তব্য এসছে সেটির একটা অংশ। জি, আমরা আবারও ফিরবো এই সব প্রসঙ্গ নিয়ে আরও আলোচনা করব। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে আওয়ামী লীগের পুনর্বাসন বা নিষিদ্ধকরণ বিষয়ে, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? আসলে পুনর্বাসন বা নিষিদ্ধকরণ কোনটা আপনারা দেখতে চাচ্ছেন? দেখেন, একটু জয়শঙ্করের ব্যাপারে বলি, যেটা আপনি আগে টাচ করেছেন। একটা বিষয় দেখেন যে আমরা যারা কোয়ালিশন ইয়ার্স পড়েছি, প্রণব মুখার্জির, সাবেক রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, বাঙালি, এই পশ্চিম বাংলার মানুষ, এবং হিস্টোরিক্যালি শেখ পরিবারের খুব ঘনিষ্ঠ, ৭৫ পরবর্তী হাসিনা রেহানাকে নিজের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে রাখার জন্য যা যা করণীয় সব তারা করেছেন। সেই মানুষটা বইতে লিখছেন যে 1/11-এর সময় কি হয়েছে। মইনি আহমেদ গিয়ে বলতেছে যে আমার সেফ এক্সিট দরকার, আমার তো মেরে ফেলবে, আমার তো চাকরি হারায় ফেলবে হাসিনা যদি আসে। সে গ্যারান্টি নিছে যে তুমি নির্বাচন করে দাও, হাসিনাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। 17টা ঘোড়া নিয়ে আসলো, এবং এই ঘোড়ায় চড়ে সে এখন আমেরিকা চলে গেছে। ঘোড়াগুলো এত পাওয়ারফুল যে সে বাংলাদেশেই থাকতে পারতেছে না এই ঘোড়াতে করে। এখন এই যে 1/11-এর মাধ্যমে যেটা প্রকাশিত হয়ে গেল, যে মইনি আহমেদের মতো একটা কলঙ্কিত, অসম্মানজনক, ডিসগ্রেস জেনারেল বাংলাদেশ রাষ্ট্রটাকে দিল্লির কাছে বিক্রি করে দিয়ে আসছে। এবং তারপরে সিরিজ অফ ঘটনা দেখেন, ইলেকশন ম্যানিপুলেশন হয়েছে, 100-র মতো সিটে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আদারওয়াইজ বিএনপি যে লেভেলের জনপ্রিয় দল, সে 30-35টা সিট পাওয়ার কোনো কারণ নাই 2008-এর নির্বাচনে। এই লেভেলের ইনফরমেশন আমরাও জানি বিভিন্ন সোর্স থেকে। তো সেই বাস্তবতায় দেখেন, ধারাবাহিকতা দেখেন, ক্ষমতায় আসলো 2 মাসের ভাতায় পিলখানায় গণহত্যা হয়ে গেল। আমার যুদ্ধে এতগুলো অফিসার মারা যায়নি, পৃথিবীর কোনো মিলিটারি এক্সপেডিশনে যুদ্ধে এতজন মিলিটারি অফিসার একসাথে মারা যায়নি, কখনো হয়নি এটা। 57 জন অফিসার মারা গেছে, জওয়ান, বিডিআরের কর্মকর্তা মিলে প্রায় 70-72 জন, এবং ব্রুটালি মারা গেছে, মেরে লাশ পোড়ায় ড্রেনের ভিতরে ফেলে দিছে। সেটা থেকে বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার করছে। কত পরিমাণ ডিসগ্রেস আমাদের, কত পরিমাণ ঘৃণা থাকলে এটা হইতে পারে বাংলাদেশে। এবং বিডিআরের সাবেক চিফ যিনি ছিলেন, পরে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, আওয়ামী লীগের একটা পান্ডা টাইপের জেনারেল, চিফ হইতে পারেন নাই বলে এখন সে অনেক গোপন কথা ফাঁস করে দিচ্ছেন। সে তো ইন্টারভিউতে বাংলা আউটলুকে পরিষ্কার করে বলেছেন এর সাথে কারা কারা জড়িত। আওয়ামী লীগের নাম বলেছেন, এখানে ভারতের নাম বলেছেন, তারা ইনভলভ এখানে। তো বিডিআরের চিফ ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তার কাছে সার্টেনলি ক্রেডিবল এভিডেন্স আছে এই কথা বলার। সেই জায়গাতে আমরা দেখলাম যে বিচার করা নিয়ে তালবাহানা করা হচ্ছে। এই যে বিডিআরের যে 19,000 লোককে, 20,000 লোককে গ্রেফতার করলো, এই 20,000 লোককে চাকরিচ্যুত করলো, তার সুযোগ সুবিধা কেড়ে নিল, গত 20-22 বছরে মানুষগুলো বেতন পায় না, তার পরিচিতি, সম্মান সব নষ্ট হয়ে গেছে। আপনি বিচার করছেন না, কোনো কমিশন করছেন না। আমরা দাবি করেছি প্রধান উপদেষ্টাকে। আবার আর্ম ফোর্সেসের যারা মজলুম হয়েছেন গত 16 বছর, তাদের বিচারও কিন্তু আমরা দাবি করেছি। এর প্রত্যেকটা ঘটনার ধারাবাহিকতা দেখেন। 14 নির্বাচনে কিভাবে ইন্টারফেয়ার করেছে ইন্ডিয়া, ওপেনলি ইন্টারভিউ দিয়েছে, ওপেনলি এরশাদকে থ্রেট দিয়ে নির্বাচনে নিয়ে আসছে। একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে, চুক্তি হয়েছে, মোদি আসতেছে। মোদি 22-এ কেন আসছে? আপনার যদি মোদির ব্যাপারে এত ইনফ্লুয়েন্স না থাকে, মোদি ইন্ডিয়া থেকে কেন আসছে? জয়শঙ্করকে উত্তর দিতে হবে তো এইটার, যে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন না, কিন্তু আপনার হেড অফ স্টেটকে পাঠাচ্ছেন, আপনি একের পর এক চুক্তি করতেছেন, আপনি ট্রানজিট নিচ্ছেন, ট্রান্সশিপমেন্ট নিচ্ছেন, করিডোর নিচ্ছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, যাচ্ছে তাই করতেছেন, এখানে পুরো সিন্ডিকেট বানায় ফেলছেন। এগুলো কিভাবে সম্ভব হয়েছে? হাসিনারও সমর্থন ছিল, আপনারাও চেয়েছেন। দুই পক্ষের ছাড়া এই লেভেলের দালালিপনার একটা রাষ্ট্র এইখানে হইতে পারে না। আমরা সাইফ মোস্তাফিজের কাছে চলে যাচ্ছি। যে
ভারতের প্রভাব বিষয়ে কথা বলছিলেন মিস্টার ফুয়াদ। আপনি কি মনে করেন এই জায়গায় আসলে ভারতের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কতখানি? ভারতের প্রভাব তো 1971 সালের আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই উপমহাদেশের জায়গা থেকে যখন দেশ ভাগ হয়েছে তারপর থেকেই তারা নানাভাবে আসলে একরকম প্রভাব বিস্তার করতে যাচ্ছে, এবং তাদের যে মোড়লগিরি একটা স্বভাব সেটা বারংবারই আমরা দেখেছি। সেটা 1971 সালের পর আরও বেশি দৃশ্যমান হয়েছে, এবং আমরা মুজিবের যে শাসন আমল সে সময় আমরা দেখেছি আসলে ভারত কীভাবে সব কিছুতে ইন্টারফেয়ার করতো। এবং আমাদের পুরো এই ইতিহাসের যে জার্নি সেখানে প্রত্যেকটা সময়ই আসলে র থেকে শুরু করে ভারতের নানাভাবে তারা সবসময় একরকম কানেকশন রাখার চেষ্টা করেছে, এবং আমাদের রাজনীতিতে সক্রিয়ভাবে তারা একটা মোড়লগিরি যেটা বলছে আর কি সেটা করার চেষ্টা করেছে। এবং গত 17 বছর আসলে হাসিনার যে রিজিম, এটা তো আসলে উনি একা ওই ক্যাপাসিটি ছিল না যে আসলে সেই ক্ষমতাটা আসলে টিকিয়ে রাখবে। আমরা প্রত্যেকটা ইলেকশনের পরই দেখতাম প্রথম ফোন কলটা আসলে ভারতের প্রধানমন্ত্রীর থেকে আসতো। তো এই যে একটা সম্প্রীতি তাদের মধ্যে একরকম ছিল, এবং তারা যেভাবে সবকিছু ম্যানিপুলেট করতো। এবং আপনি দেখেন আওয়ামী লীগের হাসিনা আসলে প্রথম যে পালালো ওই দিল্লিতেই, এবং দিল্লি আসলে কোন প্রক্রিয়াতে এরকম একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনিকে আশ্রয় দিচ্ছে সেটাও আসলে এই প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে আসলে ভারত আমাদের ওপরে বা আমাদের উপরের সাথে যে তাদের সম্পর্ক বাইরে দিয়ে বলে যে আসলে তারা প্রতিবেশী বা তাদের সাথে আমাদের সাথে একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং আছে বা তারা আমাদের ভালো চায়, শুভাকাঙ্ক্ষী, কিন্তু পেছন দিয়ে সবসময় তারা আমাদেরকে ছুরি মেরেছে। আপনি প্রত্যেকটা যে চুক্তিগুলো দেখেন, এটা মানে সব রকম ফারাক্কা থেকে শুরু করে আমাদের তিস্তা, যে কোনো চুক্তির ক্ষেত্রে কোন জায়গাটা আসলে আমাদের স্বার্থ রক্ষা হয়েছে, বরঞ্চ আমরা আমাদের সব কিছু তাদেরকে বিলিয়ে দিচ্ছি। পোর্ট থেকে শুরু করে ট্রানজিট, সব জায়গায় আমরা ভারতকে এমন সব সুবিধা দিয়েছি যেখানে তাদের ব্যবসায়িক যেই উন্নতির জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ তাদেরকে যা দিয়েছে, আমরা তার ক্ষেত্রে আমার মনে হয় না যে 0.1%ও সেই অর্থে পেয়েছি। তো সেক্ষেত্রে আমি মনে করি ভারত আমাদের মানে কখনোই সেই অর্থে বন্ধু ছিল না। ভারতের মানুষের প্রতি আমাদের একটা ভালোবাসার জায়গা থাকে, কিন্তু তাদের যে রাজনৈতিক যে বলয় এবং তাদের যে আমাদের প্রতি যাতে চিন্তা, সেটা দুই দলই আসুক না কেন একই রকম থাকে। আমরা দেখি যে সেটা খুব বেশি মানে চেঞ্জ হয় না। তো আমি মনে করি ভারতের এই বলয়টা থেকে আমরা 5 আগস্টের পর আসলে বেরিয়ে আসতে চাই। আমাদের যে দলগুলো বর্তমানে রয়েছে বা আমরা নতুন দল হিসেবে যখন আত্মপ্রকাশ করেছি, আমাদের আসলে চিন্তাটা এইটাই যে আমরা নিজেদের মতো করে বাংলাদেশটা গড়তে চাই। এখানে আসলে অন্য কোনো দেশের প্রতি যে আমাদের একরকম মানে ভরসা করার যে জায়গাটা, যে আমার ভারতকে বা পাকিস্তানকে বা চীনকে বা আমেরিকাকে, এই দেশগুলোর প্রতি যে আমাদের একটা ভরসার জায়গা, যে এই দেশ আমাকে সাপোর্ট করলে আমরা তাহলে ক্ষমতায় থাকবো, আমার ভরসার জায়গা থাকতে হবে জনগণ আসলে আপনারা বাংলাদেশপন্থী। জি, আমরা বাংলাদেশপন্থী। সো এইটা আমরা বলতে চাই যে জনগণের স্বার্থ যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে তো আমার অন্য দেশকে আসলে খুশি করার কিছু নেই। আমার জনগণ খুশি হলে আমি এমনিতেই আসলে সেই জায়গাটায় অধিষ্ঠিত হতে পারবো। আলাদা করে আমার কোনো মেকানিজম করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি, এবার একটু রাজনীতির সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আজকে 3টি দল তাদের সংস্কারের বিষয়ে তাদের প্রস্তাব বা মতামত জানিয়েছে, বিএনপি, এনসিপি এবং সিপিবি। বিএনপি আমরা যতদূর জানি যে তাদের সেই 31 দফার আলোকেই তারা মতামত দিয়েছেন, এবং এনসিপি থেকেও যেটি বলা হচ্ছে যে গণপরিষদ নির্বাচনের কথা বলেছে, সেই জায়গাটিতেই তারা জোর দিচ্ছেন। মিস্টার ফুয়াদের কাছে আমি জানতে চাচ্ছি যে এই সংস্কার প্রক্রিয়াটা আসলে কোন অবস্থায় আছে, মানে মতামত কি আসলে একমত হতে পারবো আমরা আসলে, নাকি একটা মতৈক্য থেকে যাবে? মতৈক্য থাকবে, এবং এটা খুব স্বাভাবিক। মতৈক্য না থাকলে তো বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, এটা হাসিনার স্বৈরশাসনের মতো হয়ে যাবে। আর আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা তো কালো কোট পরা পেঙ্গুইনদের মতো আচরণ করতে পারবো না যে আমরা গণভবনের ভাষায় কথা বলবো। অবশ্যই মতৈক্য থাকবে, মতানৈক্যও থাকবে, দুইটাই থাকবে। এই দুটো মিলে হচ্ছে গণতন্ত্র। আমি আপনার সব কিছু পছন্দ করি, ভালোবাসি, এটার নাম স্বৈরাচারিতা। এটার মানে হচ্ছে আপনার আসলে কোনো রুচি নাই। এটা মানে হচ্ছে আপনি থটফুল না, আপনি ভাবতে পারেন না, চিন্তা করতে পারেন না, আপনি একজন প্রতিবন্ধী সুস্থ মানুষ যার ভিতরে মতৈক্য থাকবে না, যে অন্যের দ্বিমতকে মানে আইডেন্টিফাই করতে না পারা, যে দ্বিমতের সাথে একমত অথবা দ্বিমত করতে না পারা, এটা মানসিক বৈকল্যতা আর কি। এটা সুস্থ মানুষের লক্ষণ হইতে পারে না। অফকোর্স পলিটিক্যাল পার্টির ভিতরে মতৈক্য যেমন থাকবে, মতানৈক্যও থাকবে। আমরা খুবই আশাবাদী যে একটা পর্যায়ে গিয়ে একটা কনভারসেশন ম্যাচিওর হবে। এই ব্যাপারে আমার ভিতরে ন্যূনতম কোনো সন্দেহ সংশয় নাই।
আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এবং এই আন্দোলনের সময়টাতে যেটা হয়েছে তরুণদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগ সাপেক্ষে, শেখ হাসিনা সাপেক্ষে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগ না থাকার কারণে যেটা হয়েছে, উইদিন আমাদের ভিতরকার সম্পর্কটাকে আমাদেরকে নতুন করে রিঅর্গানাইজ করতে হচ্ছে। কারণ আমি এতদিন শত্রু সাপেক্ষে আমার সম্পর্কের প্রোটোকল তৈরি করেছি, আমার এই দফা সেই দফা, এইটা সেটা, কিন্তু এখন বন্ধু সাপেক্ষেও আমার একটা প্রতিযোগিতামূলক রাজনীতি আছে। যেমন আমার সাথে বিএনপির একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, আমার সাথে এনসিপির একটা রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা আছে। এই প্রতিযোগিতাটা হচ্ছে গণতন্ত্রের চর্চার অংশ। এটা 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 বাইরের থেকে দেখার কিছু নাই। সমস্যা যেটা হয়েছে যে 16 বছরের একটা ন্যাশনাল ট্রমা হচ্ছে যে আমরা ভিন্ন মতটা ভুলে গিয়েছিলাম। তো সাডেনলি যখন দেখে সবাই যে হাসিনার আন্দোলনে দেখলাম এরা সবাই কাঁধে কাঁধ মিলায় লড়াই করছে, আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে, এখন দেখে একজন একজনের বিরুদ্ধে কথা বলে, আরে বলবি তো, এটাই তো পলিটিক্যাল কম্পিটিশন। কারণ আমাদের ঐক্যমত হওয়ার প্রশ্ন ছিল তো হাসিনা ছিল ওইটারে বলি যে গরু বাঁধে গ্রামে, দেখছেন যে রশির সাথে খুঁটা দেয় একটা মাটি, ওই খুঁটাটার নাম ছিল আওয়ামী লীগ। ওই সাপেক্ষে আমরা আন্দোলন করছি, এখন খুঁটাটা উপরে ফেলায় দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমাদের ভিতরকার বন্ধুত্ব, আমাদের একমত দ্বিমত হওয়ার জায়গা, এবং কোন কোন জায়গাতে আমরা একসাথে হব, কোন কোন জায়গাতে দ্বিমত হব, প্রতিযোগিতা করব, কোন কোন পয়েন্টে দ্বিমত হব না, সেটা রিজলভ কিভাবে করব, সেটাও আমাদের আলোচনায় থাকতে হবে। সবচেয়ে মোদ্দা কথা হচ্ছে যে জাতীয় ঐক্যের ব্যাপারে কিছু বটম লাইন থাকতে হবে, যেখানে আমরা সবাই একমত। আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আমাদের বিদেশ নীতির প্রশ্নে, প্রতিরক্ষা নীতির প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে, এই 6-7টা বিষয়ে কোনো দলের ভিতরে কোনো দ্বিমত থাকবে না। কিন্তু রাজনীতি আওয়ামী লীগ নিয়ে একটি আলোচনা, যে টানাপোড়েনটা দেখছি, সেই জায়গাটায় আসলে কি হবে, যে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি নির্বাচনে অংশ নিতে হবে না, রক্ত দিয়ে সেটি করা হবে বা কঠোর হাতে দমন করা হবে, এই জায়গাগুলো আসলে একটি দেখেন, যুদ্ধ গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের ব্যাপারে একটা কনসেনসাস তৈরি হওয়া দরকার। ৭১-এর যুদ্ধের পরে যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিল, আপনার মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলামী, তাদের ব্যাপারে কি তখন ৭২-এ আলোচনা করা হয়েছিল, গণভোট নেওয়া হয়েছিল? ৭২ সালে কি বাংলাদেশ রাষ্ট্রে গণভোট নেওয়া হয়েছিল যুদ্ধ করা ঠিক হয়েছে কিনা, পাকিস্তানকে হারানো ঠিক হয়েছে কিনা? ওই রাষ্ট্র তো আমরাই বানাইছিলাম, আমাদের বাপদাদারাই তো বানাইছিল। শেখ মুজিব পাকিস্তান আন্দোলন করছে না? সোহরাওয়ার্দী পাকিস্তান আন্দোলন করছে না? মাওলানা ভাসানী পাকিস্তান আন্দোলন করছে না? তো যারা পাকিস্তান রাষ্ট্র বানাইছে তারাই আইসা ৭১ এই দেশকে তালাক দিয়ে আবার নতুন রাষ্ট্র বানাইছে। তাহলে ৭২ সালে কি গণভোট হয়েছিল? হয়নি তো। গণ অভ্যুত্থান এবং যুদ্ধের পরাজিত শক্তির ব্যাপারে আর কোনো মতামত নিতে হয় না। আমরা যে মতামতের কথা বলছি এটা প্রসেসের প্রশ্ন, কিভাবে করবেন। ছাত্রলীগকে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশ দিয়ে ব্যান করেছে, এটার আমি বিপক্ষে, এটার সাথে আমি একমত না। কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ একটা গুন্ডা বাহিনী, ছাত্রলীগ ধর্ষক সংগঠন, এগুলো সব কিছুর সাথে আমি একমত। ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন। আপনি আইসিস, আল কায়েদার সকল গুণাবলী ছাত্রলীগের মধ্যে পাবেন, যুবলীগের মধ্যে পাবেন, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে পাবেন, আওয়ামী লীগের মধ্যে পাবেন। তাহলে প্রসেস ফলো করতে হবে। একটা রাষ্ট্র যখন গভর্নেন্স দিতে চায়, তাকে যখন সুশাসন দিতে হবে, রুল অফ ল এনশোর করতে হবে। আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, আমলাতন্ত্রের চিঠি দিয়ে দল নিষিদ্ধ করা যায় না। এটা একটা প্রসেস ফলো করতে হবে। তাহলে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কীভাবে হ্যান্ডেল করব? যেটা আমি বারবার বলেছি, আগস্ট মাস থেকে বলতেছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে, কিন্তু 1 নম্বর কাজটা করে নাই। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে কিভাবে ডিল করা হবে, এই প্রশ্নে সে ঐক্যমত তৈরি করতে পারে নাই। এবং এই ঐক্যমত কিভাবে তৈরি হতে পারে, এর একটা ফর্মুলা, ডিটেইল ডেমোক্রেটিক পলিটিক্যাল প্রপোজিশন আমি গত 7 মাস থেকে বলে আসতেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃবৃন্দকেও দিয়েছি, কিন্তু এটা এখনও আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি না। গণতদন্ত কমিশনের কথা কেন বলেছি? যে একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ প্রসেসে সিদ্ধান্তটা নিতে হবে। কারণ আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ না, তার 15-20%, 25% লেসপেন্সার জনগোষ্ঠী আছে। যত খারাপ মানুষ হোক, এই মানুষগুলো এই দেশের নাগরিক, তাকে তো আপনি দেশ থেকে বের করে দিতে পারবেন না। কি করবেন এই জনগোষ্ঠীকে? অথবা এই জনগোষ্ঠীকে তো একটা পলিটিক্যাল এক্সপোজিশন দিতে হবে যে কি প্রসেসের ভিতর থেকে তাকে আপনি আত্মস্থ করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি যে নাৎসিদেরকে ডিনাৎসিফিকেশন রিহ্যাবিলিটেশন ক্যাম্প করা হয়েছে। তাদের শারীরিক, মানসিক, মানবিক, মনস্তাত্ত্বিক
এই যে ট্রিটমেন্ট করা দরকার। কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী সংগঠন হওয়ার কারণে যেটা হয়েছে, 16 বছর ধরে যারা এই দলটা করেছে তাদের আসলে মানসিক চিকিৎসা দরকার। তাদের দুই ধরনের চিকিৎসা দরকার। ফৌজদারি অপরাধের চিকিৎসা দরকার আইনের প্রসেসের ভিতরে, আর যারা ফৌজদারি অপরাধ করেন নাই কিন্তু আওয়ামী লীগ করেছেন, তার একটা মানসিক চিকিৎসা দরকার। তাদের জন্য দুই ধরনের ট্রিটমেন্ট আমি প্রস্তাব করেছি। একটা বলেছি তওবা কমিশন, হেফাজতের আলেমদেরকে দিয়া ভৎসনা করাইতে হবে, এরা তওবা করবে গিয়ে, যার আওয়ামী লীগ করছি, ভুল করছি, আল্লাহর কাছে মাফ চাই, দেশের মানুষের কাছে মাফ চাই। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের ট্রিটমেন্ট, ডাক্তার, নার্স, মানসিক রোগ বিশেষজ্ঞদেরকে দিয়ে তাদেরকে আওয়ামিফিকেশন করতে হবে। এই প্রসেসটা ফলো করার মধ্য দিয়েই তাদেরকে নাগরিক সমাজে আবার পুনর্বাসন করবার সুযোগ আছে। আর গণতদন্ত কমিশন যেটা করবে, আপনার কংগ্রেশনাল হিয়ারিংয়ে, সিনেট হিয়ারিংয়ের মডেলে ওপেন মতামত নেবে, রাজনৈতিক দল, অংশীজন, তারপরে ছাত্ররা, যুবকরা, পেশাজীবীরা, শ্রমিকরা, দেশের নাগরিকরা, সেখানে তারা মত দেবে কি হবে। এবং আমি ভেবে দেখেছি আপনার 6-7টা মত আসতে পারে আওয়ামী লীগ প্রশ্নে এই গণতদন্ত কমিশন যদি গঠিত হয় তাদের সামনে। 1 নম্বর মত আসবে, নাৎসিদের মতো, ফ্যাসিস্টদের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা করা হয়েছে, তার দল, নাম, লোগো, মার্কা, সিম্বল, কোর্ট কাচারি, কালো কোর্ট যা আছে সব ব্যান করে দিতে হবে, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন আসতে পারে সাউথ আফ্রিকান মডেলের মতো, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। আপনি সার্টেন ক্রাইমগুলোর বিচার করবেন, বাকিগুলো একটা জেনারেল অ্যামনেস্টির মধ্য দিয়ে ভৎসনা তিরস্কারের মধ্যে নিয়ে আসবেন। তৃতীয় অপশন হইতে পারে আইসিটিতে রেফার করে দেওয়া, অ্যাটর্নি জেনারেলকে রেফার করে দেওয়া, জুডিশিয়াল মতামত নেওয়া তাদের ব্যাপারে আমরা কি করব। চতুর্থত হতে পারে আওয়ামী লীগ আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, অতএব আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলকে যৌক্তিকতার ভিত্তিতে তাকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, কিন্তু রাজনীতি আপনি নিষিদ্ধ করবেন না। পঞ্চমত হইতে পারে যারা আওয়ামী লীগের থেকে নির্বাচিত হয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত, তারা কেউ রাজনীতি করতে পারবে না, বাকিরা রাজনীতি করতে পারবে। ষষ্ঠত হতে পারে যারা আওয়ামী লীগের দলীয় পদ হোল্ড করছে, একেবারে ওয়ার্ডের, গ্রামে গঞ্জে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, এই মানুষগুলো আর রাজনীতি করতে পারবে না, শেখ পরিবার সহ। ব্যক্তির ক্ষেত্রে আপনাদের আপত্তি আছে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, ওটাই তো বলবো, ওটা মতামত নেওয়া দরকার, সেটাই তো মতামত দেওয়া দরকার। শেষ পর্যায়ে আমরা শেষ করতে হবে। আমি সাইফ মোস্তাফিজের কাছে খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন যে আসলে যে অবস্থা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বা শেখ হাসিনার বিচার প্রশ্নে যে আপনাদের যে অবস্থান, সেই জায়গা থেকে কি আপনারা আসলে ডিসেম্বরে নির্বাচন দেখছেন? দেখুন, এটা তো আসলে একটু প্রক্রিয়াগত দিকের আলাপ। আসলে আমরা যেই দাবিগুলো করছি, গণপরিষদে নির্বাচন বা মানে সংস্কার শুরু হওয়ার যে ধাপগুলো, সেটা শুরু হয়ে যদি আসলে এটা ডিসেম্বরের মধ্যে শুরু করা যায়, সেটা আমার মনে হয় যে পসিবল। মানে যদি সবার সদিচ্ছা থাকে, ডিসেম্বরে সম্ভব, বা আরেকটু 1-2 মাস বেশি লাগতেও পারে। তবে আমার মনে হয় যে এই প্রক্রিয়াগত দিকগুলো করে ডিসেম্বরের মধ্যে যাওয়াটা পসিবল। আইনি প্রক্রিয়া তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটি কি মনে করেন এত স্বল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব? এর সঙ্গে আরো কিছু সংস্কারের বিষয় আছে, সেটা কি সম্ভব আসলে? এই তো বললাম যে কিছু মাস হয়তো বাড়তে পারে, তবে আমার মনে হয় যে এটা জুনের আগেই সম্ভব। জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথা বক্তব্য। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কাল আবার দেখা হবে রাত 12টায় অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।